সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জান্নাত ইফা। দর্শক, যে মুখ একসময় পুরে বিকৃত হয়ে গেছিল সেটা কি আবারও হাসতে পারে? এর কি কোনো চিকিৎসা পদ্ধতি আছে বাংলাদেশে? এ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং দর্শকের বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর বিধান সরকার স্যার, বার্ন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ অ্যান্ড কসমেটিক সার্জারি বিশেষজ্ঞ। এছাড়াও স্যার চেম্বার করছেন উত্তরা ক্রিসেন্ট হসপিটাল, উত্তরা ঢাকা এবং বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিক, বনানী, ঢাকা। আদাব স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো। স্যার, যেহেতু আজকে আমরা আলোচনা করব পোড়া রোগের চিকিৎসা কি এবং বার্ন রিকনস্ট্রাকটিভ ট্রিটমেন্ট বা পুনর্বাসনমূলক চিকিৎসা সম্পর্কে, তাই শুরুতেই আমি জানতে চাই যে এই যে রিকনস্ট্রাকটিভ ট্রিটমেন্ট পোড়ার ক্ষেত্রে, এটা বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা, পোড়া রোগীর চিকিৎসা আসলে দুই ধরনের। প্রথমটা হচ্ছে যে অ্যাকিউট বার্ন ম্যানেজমেন্ট, তারপরে নেক্সট হচ্ছে আফটার রিজেস্ট্রেশন বা উন্ড হিল হয়ে যাওয়ার পরে যদি কোনো কন্ট্রাকচার ডেভেলপ করে বা স্কার থাকে, সেইটার চিকিৎসা আর কি। দুইটা স্টেজে, অ্যাকিউট স্টেজ এবং ক্রনিক স্টেজ। তো অ্যাকিউট স্টেজে একটা পোড়া রোগী আসলে প্রথমে যদি সেটা টার্সিয়ারি সেন্টারে যায়, তো সেটা প্রথমে অ্যাসেস করতে হবে তার কত পার্সেন্ট বার্ন হয়েছে, বডির কত সারফেস এরিয়া। তো এটা দুইভাবে করা যায়। একটা পেশেন্টের হাত এই হিসাবে, পাম অফ দ্য হ্যান্ড। আরেকটা হচ্ছে যে আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে ওয়ালস রুল অফ 9, সেটা দিয়ে আমরা এস্টিমেট করি। বাচ্চাদের ক্ষেত্রে আবার আরেকটু ডিফারেন্ট ফর্মুলা। তো ওইভাবে আমরা হিসাব করে দেখি যে কত পার্সেন্ট বডি সারফেস এরিয়া বার্ন হয়েছে। তারপরে আমরা ওই সেটাকে আমরা একটা স্যালাইন দেই, কারণ পোড়া রোগীর ফলে রোগীর শরীর থেকে তরল এবং প্লাজমা এগুলো বেরিয়ে যায়, পানি শূন্যতা। তো সেই ফ্লুইডটাকে রিপ্লেসমেন্ট করতে হলে আমাদেরকে স্যালাইন দিতে হবে দ্রুত। তো আমরা সেই জন্য স্যালাইন স্টার্ট করে দিই। এই পার্কল্যান্ড একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী বডি সারফেস এরিয়া বার্ন, বডি ওয়েটকে আবার 3 থেকে 4 ml ফ্লুইড দিয়ে এটাকে গুণ করে যে ফ্লুইডটা আসে, সেই পোড়া রোগীর যখন ঘটেছে ঘটনাটা, পোড়াটা, সেখান থেকে শুরু করে আমাদের কাছে যদি পরেও আসে, কিন্তু আমরা হিসাব করি সেই যখন থেকে ঘটনাটা ঘটেছে অগ্নি, সেইটার থেকে এই 8 ঘন্টা, প্রথম 8 ঘন্টায় সেই যতটুকু ফ্লুইড এস্টিমেট করা হলো তার হাফ অফ দ্য ফ্লুইড দেওয়া হয়, আর নেক্সট 16 আওয়ার্সে রেস্ট অফ দ্য ফ্লুইড দেওয়া হয়। এই ফার্স্ট 24 আওয়ার্স, এটা হচ্ছে গোল্ডেন আওয়ার বলা হয়। এই প্রথম 24 ঘন্টায় রিসার্চেশনটা যদি ঠিক মতো হয়, তাহলে পোড়া রোগীর কমপ্লিকেশন বা এর যে কমপ্লিকেশনসগুলো কম হয়। আচ্ছা স্যার, এই যে পোড়া রোগের চিকিৎসা আমরা করছি বা আপনারা করছেন, ইভেন এর যে পুনর্বাসনমূলক চিকিৎসা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা কি কেবলই সৌন্দর্য ফিরিয়ে দেয়, নাকি কিছু ক্ষেত্রে মানুষের আসলে পুরনো যে কর্মদক্ষতা সেটিও ফিরিয়ে আনতে সম্ভব? এটা দুটোই বোধ। এখন একটা রোগী পোড়া, আমরা তো বললাম যে চিকিৎসা স্যালাইন দিলাম, তারপরে ক্ষতটাকেও অ্যাড্রেস করতে হবে, তার ওটার বার্নের ড্রেসিং করতে হবে, ড্রেসিং চেঞ্জ করতে হবে। যখন এটা হিল হয়ে যাবে, হিল হয়ে যাওয়ার অনেক সময় যে বিভিন্ন জয়েন্টের উপরে ডিপ বার্ন যদি থাকে, তখন এগুলো কন্ট্রাকচার তৈরি করে। তো এই কন্ট্রাকচারগুলোকে আবার পরে অ্যাড্রেস করতে হয়, এদেরকে অপারেশন করতে হয়, এদেরকে কন্ট্রাকচারগুলোকে রিলিজ করে ওইখানে ফ্ল্যাপ দিতে হয় বা গ্রাফ দিতে হয়। তো এই যে পরবর্তী চিকিৎসাগুলো হচ্ছে যে এই রিহ্যাবিলিটেশনটা হচ্ছে যে তাকে আবার সেই তার একটা ধরেন পেশেন্ট, সে হাত দিয়ে কাজ করে, সে ওয়ার্কার, তার হাত পুড়ে গেছে জয়েন্টের উপরে, কন্ট্রাকচার ডেভেলপ করেছে, তার সেই কন্ট্রাকচারের চিকিৎসা করে গ্রাফ বা ফ্ল্যাপ দিয়ে তারপরে আবার তাকে সেই আগের হাতের কার্যকারিতা ফিরিয়ে এনে তার সেই যে কাজ করছে সেই কাজে যোগদান করানো পর্যন্ত, মানে যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া। আচ্ছা, এখানে ফিজিওথেরাপির একটা রোল আছে, তারপরে স্প্লিন্টিং, প্লাস্টার, ইমোবিলাইজেশন, বিভিন্ন জিনিস আমরা এটার সাথে অনেক কিছু জড়িত।
আচ্ছা স্যার, এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে অ্যাকিউট বার্ন ম্যানেজমেন্ট এবং ক্রনিক বার্ন ম্যানেজমেন্ট এই দুটার মাঝে পার্থক্যটা কোথায়, আর আসলে এই যে চিকিৎসার যাত্রাটা এটা কিভাবে এগোয়? অ্যাকিউট বার্ন ম্যানেজমেন্ট মানে পড়ার সাথে সাথে টার্সিয়ারি বার্ন সেন্টারে আসা উচিত, আচ্ছা যদি যে সকল ইন্ডিকেটেড আমরা আগে যেগুলো বললাম। তো এটা হচ্ছে অ্যাকিউট বার্ন ম্যানেজমেন্ট, যখন থেকে শুরু হবে তারপরেই এটা শুরু হয়ে যায় চিকিৎসা। আর ক্রনিক বার্ন ম্যানেজমেন্ট মানে পড়ে গিয়েছিল ধরেন কয়েক মাস আগে, বছর আগে, তারপরে এখন চিকিৎসা করতে আসছে সেটা কারেকশন করতে, বা ডিফর্মিটি হয়ে গেছে সেগুলার কারেকশন করার জন্য আসছে, সেগুলো হচ্ছে ক্রনিক বার্ন ম্যানেজমেন্ট যেটা, সেগুলো আর কি। তো সেখানে হাইপারট্রফি স্কার হতে পারে, কন্ট্রাকচার হতে পারে, এইসব। তো স্কারের ট্রিটমেন্টের জন্য আমরা অনেক সময় স্কারের অয়েনমেন্ট বা এইসব দিয়ে থাকি, প্রেশার গার্মেন্টস দিয়ে থাকি হাইপারট্রফিক স্কারে। আর কন্ট্রাকচারের ক্ষেত্রে সাধারণত সার্জারি লাগে, ওদেরগুলো লাগলে আমরাকে রিলিজ করে আমরা ফ্ল্যাপ বা গ্রাফ দিই, এভাবে আর কি। আচ্ছা স্যার, সকল রোগীর ক্ষেত্রে কি আসলে পুনর্বাসনমূলক চিকিৎসার প্রয়োজন হয়? না, কারণ কিছু রোগীদের মাঝে ধারণা আছে, বাংলাদেশে যেমন আমরা দেখি যে অনেকে মনে করেন যে আমার ট্রিটমেন্ট কি বাসায় পসিবল, নাকি আমার আসলে কোনো ধরনের রিকনস্ট্রাকটিভ ট্রিটমেন্টের প্রয়োজন। তো স্যার আমরা আসলে কিভাবে এগুলোকে ভাগ করতে পারি? না, আমরা যদি মাইনর বার্ন হয়, যদি পার্সেন্টেজ অফ কম থাকে এবং যদি 15% কম যদি থাকে, হ্যাঁ, এবং যদি সুপারফিশিয়াল বার্ন জি, হয়, স্যার। যদি ডিপ বার্ন না হয়, তো সেক্ষেত্রে বাসায় এটা সম্ভব, সেটা চিকিৎসা করা। লোকাল অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট আর ডিডাম সফাটালি বিভিন্ন ধরনের ড্রেসিং ম্যাটেরিয়াল আছে, ওগুলো দিয়ে ড্রেসিং করে সাধারণত 2 উইক্সের মধ্যে সুপারফিশিয়াল বার্নগুলো হিল হয়ে যায়। এবং স্কারের জন্য স্কারের অয়েনমেন্ট, ক্রিম এগুলো ইউজ করলে দাগ চলে যায়। সেখানে পুনর্বাসনের মানে রিহ্যাবিলিটেশনটা ম্যান্ডেটরি না বা জরুরি না। সেখানে যেসব জায়গায় ডিপ বার্ন, জয়েন্টের উপরে বার্ন হচ্ছে, মোর দেন 3 উইক্স একটা পোড়া রোগী ড্রেসিং করে যাচ্ছে সাধারণত ডিপ বার্ন, সেসব ক্ষেত্রে সার্জারি লাগে। সাধারণত আমরা গ্রাফ করি, এবং জয়েন্টের উপরেই হলে এগুলো আমাদেরকে ফ্ল্যাপ দিতে হয়, বা ভাইটাল স্ট্রাকচার যদি হাড় বা টেন্ডন, জয়েন্ট, বোন এগুলো যদি এক্সপোজ থাকে, সেসব ক্ষেত্রে আমরা ফ্ল্যাপ দিয়ে থাকি। ফ্ল্যাপটা হচ্ছে একটা বিশেষ ধরনের চামড়া, ফ্যাট এবং অনেক সময় মাংসপেশি, অনেক সময় যেটার যা দরকার সেই কন্টেন্ট সহ আমরা ওইটাকে কাভার দিয়ে থাকি। আচ্ছা স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় পুরা রোগীরা ক্ষত শুকিয়ে গেলেই মনে করেন হয়তো বা আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু এখানে কি আসলে রিকনস্ট্রাকটিভ ট্রিটমেন্টের যাত্রাটা শুরু হয়? না না, রিকনস্ট্রাকটিভ তো পেশেন্ট টু পেশেন্ট ভ্যারিজ। জি স্যার। কোন পেশেন্টের রিকনস্ট্রাকশন লাগবে সেটা তার ওই যে পেশেন্ট দেখে বুঝতে হবে। জি স্যার। পেশেন্টের ওভার দ্য জয়েন্ট কিনা, পেশেন্টের কোনো ডিফর্মিটি ডেভেলপ করেছে কিনা, পেশেন্টের কোনো হাইপারট্রফিক স্কার বা কিলার্ড হয়েছে কিনা, তার ভাইটালস অর্গানগুলার ডিফর্মিটি হয়েছে কিনা, এইসব ক্ষেত্রে রিকনস্ট্রাকটিভ সার্জারি লাগবে, সব পেশেন্টের লাগবে না। আচ্ছা স্যার, যেমনটা আপনি বলছিলেন যে বিশেষ কিছু বডি পার্টের জন্য আসলে রিকনস্ট্রাকটিভ ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে স্যার চোখের পাতা যেমন, হ্যাঁ, জি স্যার। যেমন আপনার চোখ, আইলিডস, তারপর আপনার নাক, মুখ, তারপরে হাত, পা, পেরিনিয়াম, এইসব যে অর্গানসগুলো আছে সেগুলো আমরা সাধারণত ওপেন ড্রেসিং দিয়ে থাকি, এবং এগুলার ক্ষেত্রে বিভিন্ন কন্ট্রাকচার হতে পারে, এগুলার ডিফর্মিটি হতে পারে। তো যেহেতু এগুলো আমাদের বডির সবচেয়ে ভাইটাল অর্গানস, সুতরাং এগুলার যদি এফেক্টেড হয়, এগুলোর রিকনস্ট্রাকশন প্রয়োজন হতে পারে। আচ্ছা স্যার, এক্ষেত্রে আমি একটু ট্রিটমেন্টের দিকে চলে যেতে চাইবো, যে বাংলাদেশে পোড়া রোগের আসলে কী কী চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবেল আছে? বাংলাদেশে পোড়া রোগের চিকিৎসা সবগুলোই অ্যাভেলেবেল আছে। যেমন নর্মাল যে পোড়া রোগীর চিকিৎসার জন্য যে ড্রেসিং ম্যাটেরিয়াল, সেগুলো বাংলাদেশে সবই পাওয়া যায়। তারপরে যে অপারেশন সার্জারি, সাধারণত এখানে স্কিন গ্রাফট করা হয়, তার উরু বা থেকে চামড়া এনে, উরু থেকে চামড়া এনে আমরা সেই জায়গাটায় গ্রাফট করা হয়, অথবা ফ্ল্যাপ বললাম যে আমরা কম্পোজিট টিস্যু নিয়ে আমরা সেটাকে কাভার দিয়ে থাকি। তারপর ফ্রি ফ্ল্যাপ হয়, যেটা মাইক্রো সার্জারির মাধ্যমে, সেটা হচ্ছে যে বডির এক পার্টের থেকে টিস্যু এনে অন্য জায়গায় টিস্যু প্রতিস্থাপন, সেটা দিয়েও কাভার করা হয় বাংলাদেশে। এছাড়া বিভিন্ন ধরনের লেজার, এছাড়া টিস্যু ইঞ্জিনিয়ারিং, স্টেম সেল থেরাপি, এই ধরনের নানা রকম চিকিৎসার মাধ্যমে বার্নের বিভিন্ন চিকিৎসা করা হয়। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।